This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, ছোটোবেলায় আপনাদের কোনো দিন গার্জিয়ান কল হয়েছিল? মানে স্কুল টুলে পড়ার সময় মনে আছে? সেই সময় এই গার্জিয়ান কলটা কীরকম আতঙ্ক ছিল। একবার যদি ওই রকম গার্জিয়ান কল হয়, সব বাবা মাদের তড়ি ঘড়ি স্কুলে ছুটে আসতে হতো, কারণ কি না কি করে বসে রয়েছি আমরা। আজকে মনে হচ্ছে গার্জিয়ান কলটা একটু অন্যরকম দেখলাম। মানে এতদিন আমাদের গার্জিয়ানদের কল করে পাঠানো হতো, অবশ্য যিনি ডাকতেন তিনিও গার্জিয়ানই বটে, স্কুলের হেডমাস্টার মশাই আর কি। কিন্তু এক্ষেত্রে দেখলাম একজন গার্জিয়ান ছাত্রছাত্রীদের বা সেই অর্থে তার অধীনস্থ যাদের তিনি অভিভাবক, তাদের তিনি কল করে পাঠালেন। এটা একটা অন্যরকম গার্জিয়ান কল। আজকে তৃণমূলে তো তাই দেখলাম, এখান থেকে বসে দিল্লিতে গার্জিয়ান কল হলো, মানে গার্জিয়ানের কল হলো, এবং সেটা তৃণমূলের ওখানে সংসদের যিনি নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত সাংসদের কাছে পাঠিয়ে দিলেন যে ডাক এসছে, এক্ষুনি যেতে হবে, তোলো নোট তোলো, পাল তোলো, চলো কলকাতা চলো। দিল্লি চলোর বদলে কলকাতা চলো। এমনিতে নর্মালি আমরা জানি যে শুক্রবার দিন সব কিছু ফাঁকা টাকাই থাকে, ফলে ওখানকার সাংসদরা তাদের কাজকর্ম মিটিয়ে টিটিয়ে তারা অনেকেই উইকেন্ডে কলকাতায় চলে আসেন। কিন্তু এই রকম তড়িঘড়ি ডাক এবং তাতে এইভাবে হুড়মুড়িয়ে সবার ফিরে আসা, একসঙ্গে ফিরে আসা, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। এর আগে এরকমভাবে কখনো দেখিনি। বললাম না, গার্জিয়ান কলেরও অন্য মানে বড় বয়সে গার্জিয়ান কল কীরকম হয় সেটা দেখলাম। এখন গার্জিয়ানের কল হয় আর কি। আগে গার্জিয়ানদের কল করা হতো গার্জিয়ান কল মানে, এখন অভিভাবকরা ডেকে পাঠান। কিন্তু এমনি কি ডেকে পাঠানোর পেছনে অনেক বড় উদ্দেশ্য থাকে। মানে দেখুন, সচরাচর স্কুলে থাকতে কী হতো, বড় সড়ো কিছু করলেন তখনই তো গার্জিয়ান কল হতো, তাই না? হয় বড় গণ্ডগোল অথবা বড় পরীক্ষার খাতায় রক্তপাত ঘটানো আর কি, সেই সমস্ত কাণ্ড কারখানা করলে আপনাদের ডেকে পাঠানো হতো গার্জিয়ানকে। কিন্তু এক্ষেত্রেও বড়ই হয়েছে। কতটা বড় এটা না দেখে মনে হচ্ছে এমনি, মানে একটু বৃহত্তরভাবে আপনাদের সামনে এটাকে তুলে ধরতে হবে। মানে ধরুন, মাও জেদংয়ের নাম তো শুনেছেন। তা এখন মাও জেদং বলতেই অনেকের অনেক রকম কিছু মনে হয়, মাওবাদী ঠাওবাদী অনেক প্রসঙ্গ এসে যায়। কিন্তু ধরুন যদি বলি যে আজকের রাজনীতিতে সবাই মাওবাদী, তাহলে কি হবে? দেখে এটা ভুল কিছু না। মানে মাও জেদং একবার বলেছিলেন, রাজনীতি হলো রক্তপাতহীন যুদ্ধ। আর যারা রাজনীতি করেন তারা ওই মাওয়ের রাজনীতিতে বিশ্বাস করুন চাই না করুন, কিন্তু এই কথাটায় একদম অবিশ্বাস করেন না, আমি 100% নিশ্চিত। এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই কিন্তু বিশ্বাস করেন যে আজকের দিনে রাজনীতি একটা যুদ্ধ বলেই তো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক একজন বিদগ্ধ রাজনীতিক তিনি দেখিয়ে দিলেন রক্তপাতহীন একটা যুদ্ধ জয় কি করে করা যায়। যুদ্ধই বলছি, কারণ দীর্ঘমেয়াদী লড়াই বলে লোকে যাকে এতদিন অ্যাড্রেস করছিল তাকে তো যুদ্ধই বলা উচিত। সেই কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অভিষেকের ছবি না থাকা থেকে যে লড়াই শুরু, তাকে যুদ্ধ বলা কি ভুল নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং আগামীকাল দুদিনের জন্য ধর্নায় বসেছেন। ধর্মতলায় আম্বেদকরের মূর্তির নিচে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেই ধর্নায় আজ সন্ধে পর্যন্ত কোনো তৃণমূল সাংসদ ছিলেন না। বললাম ছিলেন একজন, সেটা পরে বলবো। কিন্তু এমনিতে যারা ওখানে দিল্লিতে ছিলেন তারা সবাই চলে এসছেন হুড়মুড়িয়ে, কিন্তু এসে পৌঁছে ধর্ণা মঞ্চে অন্তত যখনও কথা বলছি তখন তাদের দেখা পাওয়া যায়নি। আশা করা যায় কাল সকাল থেকে প্রায় সব সাংসদই থাকবেন নেত্রীর পাশে, কারণ তাদের গার্জেন মানে অভিভাবক কলকাতায় কল করেছেন। এবার এই রকম যে মানে এই ডাকটার সঙ্গে এই রক্তপাতহীন যুদ্ধ জয়ের কী সম্পর্ক? যুদ্ধ জয়ের সম্পর্ক তো আছেই। ওই যে বললাম যে যুদ্ধটা চলছিল, কর্তৃত্ব নিয়ে যে একটা সংশয়, বিভিন্ন মত, এগুলো সব থাকছিল,
সেই সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ডাকটা দিলেন, এই যে বার্তাটা পাঠালেন যে যারা সাংসদরা দিল্লিতে সংসদ ভবনে এই মুহূর্তে অধিবেশনে ব্যস্ত রয়েছেন, সব ছেড়ে ছুড়ে কলকাতায় এসে এই ধর্ণা মঞ্চে যোগ দাও, এটার মধ্যে দিয়ে পরিষ্কার করে দিলেন যে গোটা বিষয়টার নেতৃত্ব দেওয়ার যাবতীয় রাশ তার হাতে। তিনি যেখানে যেভাবে বলবেন সেখানে সেভাবে হবে। তিনি যে ধর্নায় থাকবেন সেই ধর্নায় সবাইকে তার নেতৃত্বে থাকতে হবে, নেতৃত্ব তিনি দেবেন। এটা বোঝানোটা খুব দরকার ছিল। এই দিনটা না তাই জন্য খুব ব্যতিক্রমী, আলাদা। সেটা বোঝাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে এই নির্দেশটা পাঠিয়েছেন আর ধর্মতলায় উদাহরণ পেশ করেছেন। কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে কলকাতায় ধর্ণা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 মাস আগে এই দিল্লির মাটিতে রাজপথে ঢিল ছড়া দূরত্বে কৃষি ভবনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময় তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে। সংসদের অভ্যন্তরে যখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে, তখন সেই আলোচনা কার্যত মাঝপথে ফেলে সমস্ত তৃণমূল সাংসদরা ফিরে গেলেন কলকাতায়। নির্দেশ দলনেত্রীর, প্রত্যেককে ধর্ণা অবস্থানে যোগ দিতে হবে শনিবার। এমপিরা অনেকেই পার্লামেন্টে গেছেন, তা সত্ত্বেও শত্রুঘ্নজি নিজে এসছেন। আমার স্পেশাল থ্যাঙ্কস টু হিম। मैं कल दिल्ली में था, परसों मैं आसनसोल में था, आसनसोल से शाम को दिल्ली पहुंचा। दिल्ली में आपका आदेश हुआ बंगाल आना है, कलकत्ता आना है, कोलकाता आना है, और आपके आदेश को अध्यादेश मानते हुए मैं जनहित में और बंगाल हित में यहाँ फौरन शामिल हो गया। শনিবার যখন সমস্ত সাংসদদের তৃণমূল নেত্রীর এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা প্রত্যেকের নজর থাকবে সেদিকে। যেটা শুনলেন আসল পয়েন্টটা হচ্ছে ওটা, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কাল সকালবেলার থেকে ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার বার্তা দিয়ে দিয়েছেন, থাকতেই হবে। এই বার্তাটা সবার জন্য, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে এই একই দাবিতে দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, যে ধর্ণার সুবাদে গোটা দেশের নজর কেড়েছেন, যে ধর্ণার সময় সবাই মনে করেছিলেন যে সর্বভারতীয় ক্ষেত্রে তিনি একটা অন্য জায়গা করে নিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে যিনি বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন মান অভিমানের পর্ব শেষ করে যিনি বলেছিলেন, প্রকাশ করে দিয়েছিলেন আরও একটা ধর্নায়, যখন তিনি ওখান থেকে ফিরে এসে রাজভবনের সামনে বসেছিলেন, সেই ধর্নার থেকে তাকে উঠতে হয়েছিল, কারণ দলনেত্রী বলেছেন। এবার সেই দলনেত্রী আবার যখন তিনি নিজে ধর্নায় বসছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী ছিল? তিনি বলেছিলেন, গেছিলেন, ওখানে দেখা করেছেন, দেখা করার পর এই 1.5 মাস কেটে গেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও তো বকে আসেনি। এবার উনি যখন ভালো মনে করেছেন ধর্ণা দেবেন, দিচ্ছেন। ধরনটার থেকে পরিষ্কার ছিল যে ধর্ণাটার থেকে তাকে উঠতে হয়েছে তার পছন্দ ছিল না। তার ধর্ণা এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আয়োজন করছেন, সেইটাতে ফল কত হবে সেটা যে শেষমেশ আবার সেই ধর্ণাতেই আসতে হলো, সেটা বুঝিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তার ওঠার দরকার ছিল না, ওই ধর্ণাটাই একমাত্র পথ ছিল, তিনি ঠিক পথেই ছিলেন, এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝিয়ে দিয়েছিলেন। এবার সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে সেই বার্তাগুলো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গেছিল। এবার তিনি যে বার্তাটা পাঠালেন, তিনি যে ধর্ণাটা দিচ্ছেন, তাতে সব সাংসদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এখানে এসে পৌঁছতে হবে। বুঝতে পারলেন কোন জায়গাটায় কর্তৃত্বের লড়াইটা গিয়ে দাঁড়ালো এবং কর্তৃত্বের প্রকাশটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? এই গোটা বিষয়টার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে।
আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, এই যেখানে শত্রুঘ্ন সিনহা তিনি বক্তব্য রাখলেন, প্রথম একমাত্র ওখানে হাজির ছিলেন এবং বক্তব্য রাখার সুযোগ সবার আগে পেলেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবার আগে উনি এসছেন, এখানে এসে দাঁড়িয়ে গেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ, তাকে বক্তব্য রাখতে দিচ্ছেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবার আগে এসে পৌঁছে গেছেন, মানে অন্য সাংসদরা ডাক ঠাক পেয়ে যতক্ষণে এসছেন তারও আগে, তারা হয়তো আগামীকাল জয়েন করবেন, কিন্তু তারও আগে তড়িঘড়ি শত্রুঘ্ন সিনহা তিনি এসে এই ধর্নায় যেহেতু যোগ দিয়েছেন তার পুরস্কার স্বরূপ তাকে সবার আগে বলার সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যদি অন্য কেউ দেরি করে আসেন বা নাই আসেন, তার জন্য কি অপেক্ষা করছে? মানে আর্লি বার্ড, যিনি তাড়াতাড়ি আসবেন তার জন্য পুরস্কার আছে। সেই হিসেবে তো যিনি আসবেন না বা দেরি করে আসবেন তার জন্য অন্য কোনো ব্যবস্থা থাকা উচিত। সেটা কি, সেটা তৃণমূল নেত্রী খুব ভালো জানেন, কারণ তিনি জানেন কোন বার্তায় কোন মানে হয় আর কোন মানেটা সবার কাছে ছড়িয়ে যায়। গত পরপর যে ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন এবং যেভাবে নিয়ে পাগলের মতো গোটা জায়গাটা চষে বেড়াচ্ছেন, তাতে কিন্তু এটা পরিষ্কার কর্তৃত্বের হ্রাস তিনি আর কারুর হাতে যেতে দেবেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর যে কারুর কিছু করার নেই, সেটাও তো মাঝে মধ্যে সবাই, মানে তিনি যে এরকম হ্রাস নিতে চাইছেন এবং তিনি দলনেত্রী, তিনি হ্রাস নিতে চাইলে অন্যদের কারুর যে কিছু বলার নেই সেটাও তো কেউ গোপন করেননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো সেটা সেদিন গোপন করেননি। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন দল যেভাবে আমায় কাজে লাগাবে আমি দলের পাশে আসি। এই মুহূর্তে কে তৃণমূলকে পথ দেখাচ্ছেন, কার দেখানো পথে তৃণমূল হাঁটছে, এই নিয়ে তৃণমূলের যে একটা মত আর পথের পার্থক্য সাম্প্রতিককালে দেখা দিয়েছিল, যেটা নিয়েই বলছিলাম, একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা তো গোপন নেই। সেই বিভ্রান্তি ইদানিং দলের একের পর এক বৈঠকে মেটাতে উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী নিজে। একেবারে হালে এই যে সফরসূচি, তার জেলা সফরসূচি, সেখানে সফরসূচির রুট বদলে, মিছিলের রুট বদলে উত্তর দিনাজপুরে ইসলামপুরের প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে রীতিমতো তোপ দেখেছিলেন, তাকে বরাভয় দিয়ে এসছেন। এরকম বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে এবং বারবার প্রবীণদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর কমিটিতে স্থান করে দিচ্ছিলেন, এই গোটা বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। এবং হ্যাঁ, নামটা না বললে তো চলবে না, অনুব্রতর ক্ষেত্রে তার যে এখনও বীরের সম্মান দেওয়ার মানসিকতা একদম অক্ষুণ্ণ রয়েছে, অটুট রয়েছে। অনুব্রতর ওপর তার আস্থা, ভালোবাসা, ভরসা সব যে রয়েছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন। এই যে এই পদক্ষেপগুলো, ওল্ড রেজিমকে ফিরিয়ে আনা, এটার মধ্যে দিয়েই তিনি কোথাও গিয়ে তৃণমূলের পাওয়ার পয়েন্টটাকে অপরিবর্তিত রাখতে চাইছেন, সেই বার্তাটা তিনি দিতে চাইছিলেন এবং সেটার কোথাও গিয়ে বৃত্তটা কমপ্লিট করার কথা ছিল। আজ কি সেই লক্ষ্যটা তিনি হাসিল করে ফেললেন? আজ কি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু জলের মতো বুঝিয়ে দিলেন? আর তাই যদি হয় তাহলে তো বলতে হবে যে ওই মাও যে দঙের কথাটা আবার বলছি, অক্ষরে অক্ষরে সফলভাবে রূপায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভেতরে যে যুদ্ধ ছিল, রাজনীতির সেই লড়াই তিনি জিতে গেছেন, সেই বার্তাটা অন্তত তিনি দিয়ে দিলেন। এবার সেই ক্ষেত্রে আমাদের সামনে অনেকগুলো ব্যাপার এসে দাঁড়ালো, জানেন তো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আমরা বুঝে গেলাম, আরও এটা বুঝলাম যে যুদ্ধ আর রাজনীতি এই দুটো সমার্থক। কিন্তু মুশকিল হচ্ছে যুদ্ধ আর রাজনীতি দুটোই আমাদের, মানে সাধারণ মানুষের কি খুব সহজে বোঝার বিষয়? তাই তৃণমূলে এটা যুদ্ধ শেষ নাকি যুদ্ধ শুরু, এত সহজে কি করে বুঝবো বলুন তো? সে বোঝার জন্য আমাদের কিছু কথাবার্তা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।